ওইটা আমরা পড়ছি স্মিথ ভ্যানেসের, ওটা চ্যাপ্টার 10, 11, 12 এবং 14 এর প্রথম দুইটা টপিক 14.1, 14.2। ঠিক আছে, এই টপিকগুলি আমার সিলেবাসে আসবে, আর স্যারের সিলেবাসে যাবে চ্যাপ্টার 9, 13 আর 14 এর বাকিটা। তার মানে তোমাদের টোটাল সিলেবাস হবে চ্যাপ্টার 9 থেকে চ্যাপ্টার 14 স্মিথ ভ্যানেসের। ঠিক আছে, তো রিয়েলি যেটা প্রথম আমার যে ফার্স্ট টপিকটা ভেপার লিকুইড ইকুইলিব্রিয়াম, সেখানে আমরা হচ্ছে ধরো নরমাল কিছু রুলস শিখবো, যেমন রাউলস ল, হেনরিস ল। এই দুটা ল তোমরা জানো অলরেডি আই হোপ, আর ফেজ রুলটাও তোমরা জানো, 111 আমরা এগুলা করে আসি। হ্যাঁ, আর আরেকটা নতুন রুল আসবে, সেটা হচ্ছে ডিউয়েমস রুল। এটা ফেজ রুলেরই একটা অ্যাডিশনাল রুল, সেটা ডিউয়েমস রুল, ওটা আমরা নতুন শিখবো এখানে। আর বিএল এর কিছু কোয়ালিটেটিভ বিহেভিয়ার শিখতে হবে। এখানেই আসবে তোমার টিএক্সওয়াই, পিএক্সওয়াই ওই ডায়াগ্রামগুলি। ঠিক আছে, এই যে এখানটা করাচ্ছি আমি, টিএক্সওয়াই, পিএক্সওয়াই ওই ডায়াগ্রামগুলি আসবে। ওটার একটা 3D কার্ভ আছে, 3D কার্ভটা আমাদেরকে বুঝতে হবে। 3D কার্ভের পরেই আমরা আসলে 2D কার্ভগুলো আঁকি। আমরা নরমালি কি করি, টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখি, পি এর রেসপেক্টে আমাদের কম্পোজিশন ভ্যারি করলে পিএক্সওয়াই ডায়াগ্রাম কিরকম হয় ওইটা আমরা দেখি। আবার প্রেসারকে কনস্ট্যান্ট রাখি, টিএক্সওয়াই ডায়াগ্রাম আঁকি। কিন্তু তিনটা ভ্যালু যদি একই সাথে চেঞ্জ হয়, তাহলে আসলে একটা টু ফেজের সিস্টেম কিরকম বিহেভ করে বা দেখতে কিরকম হয় ওইটা আমরা আজকে দেখব। ওকে, আর রাউলস ল, হেনরিস ল আমরা এর আগেও পড়েছি। রাউলস ল এর কিছু মডিফিকেশন, কিছু লিমিটেশন থাকে। হ্যাঁ, তো ওই লিমিটেশনের জন্য একটা মডিফাইড রাউলস লও আসে। ওকে, তো মডিফাইড রাউলস লটাও চ্যাপ্টার 10 এই আছে। আরেকটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে কে ভ্যালু করেলেশন। কে ভ্যালু করেলেশনটা আমরা আবার ইয়াতেও শিখি। তোমাদের কি ম্যাথ ট্রান্সফার 1 এই টার্মে? জি ম্যাম, এই টার্মে। হ্যালো ম্যাম, এই টার্মেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে ম্যাথ ট্রান্সফার 1 এর শুরুর দিকে আমরা কে ভ্যালুটা শিখি। অলরেডি কি করেছো এটা? ম্যাথ ট্রান্সফার 1 এ ক্লাস হয়েছে? জি ম্যাম, ক্লাস হয়েছে। কে নিচ্ছেন? ইকবাল স্যার? ইকবাল স্যার, হ্যাঁ। ইকবাল স্যার, ওকে। কে ভ্যালুটা এখনো আসে নাই ওনার লেকচারে, তাই না? না ম্যাম, ভেপার আসছে লিকুইড কি? ফেজ, না ম্যাম এখনো আসেনি। ওকে, আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা শুরুর দিকে চ্যাপ্টারে কে ভ্যালুটা পড়ানো হয়, তো এই একই জিনিস আমরা এখানেও দেখবো। কে ভ্যালু খুব মজার একটা জিনিস। এটা হচ্ছে ধরো হাইড্রোকার্বন যেগুলা মিথেন, ইথেন, প্রোপেন, ওগুলার জন্য একটা চার্ট করা আছে। কে ভ্যালু কি? কে ভ্যালু হচ্ছে y/x। তার মানে একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকলে তোমার ভেপারে তার কম্পোজিশন আর লিকুইডে তার কম্পোজিশন, এইটার রেশিওটা ধরে একটা পি আর টি এর চার্ট করা আছে। সো তুমি যদি টেম্পারেচার, প্রেসার জানো, তাহলে কে ভ্যালু সরাসরি বের করতে পারবা, সেখান থেকে কম্পোজিশন জানতে পারবা, এরকম একটা ব্যাপার। অথবা যদি তুমি এক্সপেরিমেন্ট করে কম্পোজিশন বের করতে পারো, তুমি প্রেসারটা জানো, তাহলে টেম্পারেচার জানতে হলে তোমার ওই চার্ট থেকে বের করা যায়, এরকম। সো কে ভ্যালু করেলেশনটা একটু লাগে আমাদের, ওইটাও ওই চ্যাপ্টারে পড়ানো হয়। ঠিক আছে, চ্যাপ্টার 10। এরপরে চ্যাপ্টার 11 এ আসে তোমার সলিউশন থার্মোডাইনামিক্স এর থিওরি। ঠিক আছে, 2 নাম্বার টপিকের কথা বলছি। সলিউশন থার্মোডাইনামিক্সটা আমরা একটু ডিটেইলসেই শিখি। তো ওইটা থিওরিটার জন্য চ্যাপ্টার 11, আর অ্যাপ্লিকেশন মানে রিয়েল লাইফে আমরা কিভাবে সলিউশন থার্মোডাইনামিক্স এর প্যারামিটারগুলি বের করতে পারি, সেটা আসে আমাদের তার পরের চ্যাপ্টারে। ঠিক আছে, তো এই হচ্ছে সলিউশন থার্মোডাইনামিক্স থিওরিতে চ্যাপ্টার 11 এ ধরো ফান্ডামেন্টাল কিছু প্রপার্টি রিলেশন শিখতে হয়। তারপরে কেমিক্যাল পটেনশিয়াল কি তোমরা এর আগে শুনেছো? মিউ, এটা শিখেছো এর আগে? জি ম্যাম, কেমিস্ট্রি কোর্সে ছিল। শুনেছো, কেমিস্ট্রিতে শুনেছো? আচ্ছা, তাহলে এখানেও আরেকবার শুনবা কেমিক্যাল পটেনশিয়াল। আর পার্শিয়াল প্রপার্টি এর নাম শুনেছো কি? পার্শিয়াল প্রপার্টি শুনেছো এর আগে? না, শোনোনি। ওকে, পার্শিয়াল প্রপার্টি কিছুই না। পার্শিয়াল প্রপার্টি হচ্ছে, যেহেতু আমরা সলিউশন নিয়ে কথা বলছি, সো পার্শিয়াল প্রপার্টিটা আসবে সলিউশনে। ধরো তোমার দুইটা স্পেসিস যদি থাকে, সবথেকে সিম্পল সলিউশন যেটা, দুইটা স্পেসিসের একটা স্পেসিসকে যদি তুমি কনস্ট্যান্ট ধরে রাখো, আরেকটা স্পেসিসের রেসপেক্টে তোমার ফান্ডামেন্টাল প্রপার্টি যেমন গিভস এনার্জি, এনথালপি, ইন্টারনাল এনার্জি, তারপরে এনট্রপি, এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ হয় সেটা হচ্ছে পার্শিয়াল প্রপার্টি। ঠিক আছে, তো ধরো তোমার ইথানল ওয়াটারের মিক্সচার আছে, সেখানে তুমি ওয়াটারকে ফিক্সড করে দিলা, ইথানলের রেসপেক্টে
কি চেঞ্জ হচ্ছে সেটা বের করলা, আবার ইথানলকে ফিক্স করে দিলা, মোল নাম্বার এন ফিক্স করে দিলা, বাকিটার রেসপেক্টে তুমি বের করলা যে চেঞ্জটা কিরকম আসে। ওইটা হচ্ছে পার্শিয়াল প্রপার্টি। পার্শিয়াল প্রপার্টিটা তোমাদের অনেকবার আসবে, ঠিক আছে? এই জন্য এখানে খানিকটা বলে দিলাম যে পার্শিয়াল প্রপার্টি আসলে জিনিসটা কি। একটাকে ফিক্স রেখে, মোল নাম্বার একটাকে ফিক্স রেখে আরেকটা রেসপেক্টে যখন আমরা ফান্ডামেন্টাল ইকুয়েশন গুলাকে লেখার চেষ্টা করি তখন আমি পার্শিয়াল প্রপার্টিটা পাই, ঠিক আছে? বাইনারি সলিউশনই আমরা শিখি আসলে, কারণ তিনটা স্পেসিস যদি আসে আমার, তাহলে তখন একটু কমপ্লেক্স হয়ে যায়, তো আমরা সিম্পলের মধ্যেই থাকি, ঠিক আছে? আইডিয়াল গ্যাসের মিক্সচার, ফিউগাসিটি এর নাম শুনেছো? না মনে হয়। ফিউগাসিটি শিখবো আমরা এই চ্যাপ্টারে। ফিউগাসিটি হচ্ছে মানে পালিয়ে বেড়ানো টাইপ কিছু একটা, ইকুইলিব্রিয়াম থেকে কতটা দূরে থাকে ওটা হচ্ছে ফিউগাসিটি। ফিউগাসিটি আমরা গ্যাসের জন্য শিখি, ঠিক আছে? তার একটা কোএফিসিয়েন্টও আছে, সেটাও শিখি। তারপরে আইডিয়াল সলিউশন, লুইস র্যান্ডল রুল, এগুলো নতুন আসবে। আর একটা নতুন জিনিস আসবে এক্সেস প্রপার্টি আর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট রাউলস লতেও আমরা দেখবো, বুঝছো? এক্সেস প্রপার্টিটা হচ্ছে লিকুইডের জন্য, ফিউগাসিটি যেমন আমাদের ভেপারের জন্য, এক্সেস প্রপার্টি হবে আমাদের লিকুইডের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি থিওরি পার্ট গেল। আর সলিউশন থার্মোডাইনামিক্স এর অ্যাপ্লিকেশনে যখন যাব, অ্যাপ্লিকেশন মানে হচ্ছে ধরো রিয়েল লাইফে আমি যদি এক্সপেরিমেন্ট করি তাহলে আমি কি দিব আর কি পাবো, মানে প্রেসার, টেম্পারেচার, কম্পোজিশন এগুলো বের করবো কিভাবে, ওইটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন। মেজারমেন্ট অফ ভিএলই ডেটা, আমরা ভিএলই ডেটা পাই না ল্যাবে এক্সপেরিমেন্ট করলে, যে একটা নির্দিষ্ট প্রেসারে টেম্পারেচার যদি চেঞ্জ করি কম্পোজিশনের রেসপেক্টে তাহলে আমার ডেটাটা কেমন আসে, সেটা হচ্ছে কি করে মেজারমেন্ট করতে হয় ওটা আমরা শিখি এখানে। তারপরে লিকুইড ফেজ প্রপার্টি ফ্রম ভিএলই ডেটা, অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট, এগুলো সবই তখন আমাদের আসলে ম্যাথের মধ্যে চলে যাব। এখানে যেমন থিওরি পড়ব, এখানে আমরা ম্যাথ করব, ঠিক আছে? এটা গেল আমার পার্ট 1 এর কথাটা আমি ডিটেইলসে বলে দিলাম। আর পার্ট 2 তে আসবে কি? পার্ট 2 তে আসবে তো একটা রেফ্রিজারেশন, চ্যাপ্টার 9, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম। যদি তোমার রিঅ্যাকশন হয় একটা সিস্টেমে তাহলে ইকুইলিব্রিয়ামটা কিভাবে চেঞ্জ হয়, এটা তোমাদের চ্যাপ্টার 13 এ থাকার কথা, ঠিক আছে? তো ওইটা পড়বা। আর ফেজ ইকুইলিব্রিয়ামে তোমার সলিড লিকুইড, সলিডটা আসবে। আমরা সলিউশন যখন পড়বো তখন তো আর সলিড থাকবে না, তখন লিকুইড আর ভেপার থাকবে। আর সলিড ফেজটা নিয়ে আলোচনা করা হবে চ্যাপ্টার 14 এ, ঠিক আছে? 14 এর 14.1 আর 14.2 হচ্ছে ভিএলইউ, ভেপার লিকুইড, তো ওই দুইটা আমি পড়াবো। আর 14.2 এর পর থেকে বাকিগুলা হচ্ছে কনির স্যার পড়াবেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের কোর্স কন্টেন্ট। কোর্স কন্টেন্ট নিয়ে কি আরো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে পারো, যে কোর্স কন্টেন্টটা বুঝো নাই এরকম যদি হয় তাহলে পরে লেকচারে যাব আমি। আচ্ছা, তোমাদের কিছু রুলস বলে দেই এই ফাঁকে। এবার যেহেতু তোমাদের হচ্ছে ইয়া হবে, কি বলে ওকে, যেহেতু আগের মতোই হবে ফিজিক্যালি আমরা যেরকম ক্লাস নিলে হইতো, তো এই জন্য যেটা হবে অ্যাটেন্ডেন্স তো নিতেই হবে তোমাদের, প্লাস হচ্ছে মাঝে মাঝে র্যান্ডমলি আমি দু একজন স্টুডেন্টকে বলতে পারি যে তোমরা আছো কিনা একটু দেখাও আমাকে, আমার সঙ্গে ইন্টারাকশন করো, ভিডিওটা অন করো, এটা আমি বলতে পারি। তো তোমরা অ্যালার্ট থাকবা, ঠিক আছে? কখন বলবো জানি না, যে কোনো সময় যে কাউকেই বলতে পারি যে একটু ক্যামেরাটা অন করো, আমার সঙ্গে একটু ইন্টারাকশন করো। এটা জাস্ট হচ্ছে অ্যাটেন্ডেন্সটার জন্য বলে দিয়েছে, যখন হচ্ছে মিটিং হয়েছে বুয়েটে, তখন একাডেমিক কাউন্সিলে, তখন নাকি রুলসটা এসছে, তো মুখে মুখে শোনা আমার হেড স্যার বলেছেন, তো এই জন্য এটা আমাকে করতে হবে, ঠিক আছে? বুঝেছো? আমার ইনস্ট্রাকশনটা বুঝতে পেরেছো? হ্যালো? জি ম্যাম। ওকে, আচ্ছা, প্রথম পার্টে তাহলে কোনো প্রবলেম নেই, আমি যে সিলেবাসটা বুঝিয়েছি ওখানে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা হচ্ছে চ্যাপ্টার 10 দিয়ে শুরু করি। তোমাদের কাছে কি বইটা আছে? স্মিথ হ্যানেসের বইটা কি নিয়ে বসেছো তোমরা? ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে, বসলে খুবই ভালো, তাহলে তুমি ট্র্যাক করতে পারলা যে আসলে কোথায় পড়াচ্ছি। আর না বসলেও অসুবিধা নেই, আজকে ফার্স্ট ক্লাসের টপিকগুলো আসলে আমাদের পরিচিত, তো জাস্ট রিভিশন টাইপের একটা ক্লাস হবে। এই জন্য চেষ্টা করবা নেক্সট ক্লাস থেকে যেন তোমরা একটু বইটা সাথে রাখো, যেহেতু আমি ফিজিক্যালি পড়াই না। ফিজিক্যালি পড়াইলে যেটা হয় যে ধরো বইয়ের চ্যাপ্টারটা আমি দেখাই দিতে পারি, এটা দেখতে কেমন, কত নম্বর চ্যাপ্টার, কত থেকে শুরু হলো, তো এখন ওটা সম্ভব না। এই জন্য তোমরা নিজেরাই বইটা নিয়ে বসো, ঠিক আছে? Chapter 10, liquid.
ওকে, কিছু বলবা কেউ? জি ম্যাম, এই কোন চ্যাপ্টারগুলো প্রি রিকুইজিট হিসেবে লাগবে এটা আর একটু বলবেন না আরেকবার? কি হিসাবে লাগবে? ওই যে কোন চ্যাপ্টারগুলো আবার রিভিশন দিয়ে আসতে হবে, মানে এটা একটু যদি বলেন। রিভিশন হচ্ছে ওটা পড়তে পড়তে বুঝে যাবা, বিকজ বইয়ের মধ্যেই লেখা থাকবে। তুমি যে টপিকটা পড়বা বইয়ে, ওখানে দেখবা যে ইকুয়েশন এত 6 পয়েন্ট সামথিং, ইকুয়েশন এত 3 পয়েন্ট সামথিং। তো মেইনলি চ্যাপ্টার 6টা আমাদের বেশি লাগে, বিকজ ওখানে ফান্ডামেন্টাল প্রপার্টি গুলো আছে। ধরো গিভস ইকুয়েশনের জি ইকুয়ালস টু কি, এইচ প্লাস টিএস নাকি মাইনাস টিএস, এরকম কিছু একটা আছে না ওখানে? এরকম কতগুলি রিলেশন আছে, খুবই ফান্ডামেন্টাল রিলেশন। ওইটার জন্য আমাদের চ্যাপ্টার 6টা বেশি লাগে। তো যদি সময় পাও তাহলে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 2 খুবই কম লাগে। ওই জিনিসগুলো একটু দেখে আসতে পারো। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ম্যাম ম্যাম, এই ক্লাসটা কি রেকর্ডিং করা হবে? আচ্ছা, রেকর্ডিং তো করি নাই। এটা আসলে লাগবে না মনে হয়, বুঝছো? এই ক্লাসটা দরকার নাই, পরের ক্লাস থেকে রেকর্ড করব। ওকে, এটা জাস্ট রিভিশন, তো এটা না হলেও চলবে। যখন নতুন টপিক আসবে তখন হচ্ছে যে ইয়া করব, তোমার রেকর্ডিংটা তখন আমরা রাখবো না হয়। ওকে, আচ্ছা চলো ভেপর লিকুইড ইকুইলিব্রিয়ামটা আমরা শুরু করি। এই চ্যাপ্টার 10 যেটা, এটার কন্টেন্টটা হচ্ছে নেচার অফ ইকুইলিব্রিয়ামটা বোঝা, যেটা আজকে আমরা পড়ব। দুইটা রুলস আছে, টু গিভ দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এর নাম্বার বের করতে গেলে আমরা অলরেডি একটা রুলস জানি, ফেজ রুল, যে ডিগ্রিজ অফ ফ্রিডম, ওটা আমরা শিখেছি না? f equals to 2 minus pi plus n, নাম্বার অফ ফেজ মাইনাস করতে হয়, আর নাম্বার অফ স্পেসিস বা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি কি আছে ওটা অ্যাড করতে হয়। এই রুলটা কি জানা আছে আমাদের? জি ম্যাম। না, জানা নাই? আছে? জি ম্যাম, আছে। হ্যাঁ, এটা আমরা ট্রিপল ওয়ানে বোধহয় খানিকটা পড়ি, বা আর ইয়াতেও পড়ি, থার্মোডাইনামিক্স 1-এ কি পড়ি কিনা আমার খেয়াল নাই। তো যাই হোক, ওইটা তো আমরা রিভিশন করব। আর ওইটার অ্যাডিশনাল আরেকটা রুল আছে, ডিউয়েমস রুল, ওইটাও আমরা দেখব। মানে ফেজ ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে অ্যাডিশনাল একটা রুল আসে, ওইটা আমাদের শিখতে হবে নতুন। ডিসকাশন অফ ভেপর লিকুইড ফেজ বিহেভিয়ার, ওটা আমরা দেখব। যে 3D ডায়াগ্রামটা দেখব, যেটা বললাম, টু সিম্পলেস্ট ফর্মুলেশনস দ্যাট অ্যালাউ ক্যালকুলেশন অফ dpx ইন ভেপর লিকুইড ইকুইলিব্রিয়াম। দুই ধরনের ক্যালকুলেশন আছে, বা দুই ধরনের সূত্র আছে, যেটা দিয়ে আমরা যে ইকুইলিব্রিয়ামের টেম্পারেচার, প্রেসার, কম্পোজিশন এগুলো বের করতে পারি। একটা হচ্ছে রাউলস ল, খুব ওয়েল নোন, যেটা আমরা সবাই জানি, yip equals to xipi set, তাই না? ওটা রাউলস ল। আর একটা আছে হেনরিস ল, দুইটাই আমাদের পরিচিত। তো রাউলস ল এর লিমিটেশন হচ্ছে লো টু মডারেট প্রেসার হতে হবে এবং কেমিক্যালি সিমিলার স্পেসিস হতে হবে। হ্যাঁ, কেমিক্যালি সিমিলার স্পেসিস যদি না হয়, যেমন ধরো বেনজিন টলুইন, তারপরে ইথানল মিথানল, এই টাইপের, মানে একই টাইপের কেমিক্যাল স্পেসিস হতে হবে, তা না হলে রাউলস লটা আর যে করেলেশনটা, ওই করেলেশনটা আমাদের খুব একটা ভালো মডেল দেয় না। এক্সপেরিমেন্টের সাথে আমাদের থিওরির অনেক ডিফারেন্স থাকে। তো এই দুইটা হচ্ছে রাউলস ল এর লিমিটেশন। আর সেকেন্ড লিমিটেশনটা আমরা যে মডিফাইড রাউলস ল যখন পড়বো, তখন ওই সেকেন্ড লিমিটেশনটা, যে কেমিক্যালি সিমিলার স্পেসিস, ওটার জন্য একটা অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট আসে, ওইটা অ্যাড করলে তখন আর একটু বেটার রেজাল্ট পাওয়া যায়। হেনরিস লটা হচ্ছে আমাদের যে কোনো স্পেসিস যদি খুব লো কনসেন্ট্রেশনে থাকে, ধরো ওয়াটারের মধ্যে কোনো একটা স্পেসিস খুব ডাইলুটেড ফর্মে আছে, তখন ওই ক্ষেত্রে আমরা হেনরিস লটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? আর মডিফাইড রাউলস ল তো একটা আছে বললাম, যেটা রিমুভ করে রেস্ট্রিকশন অফ কেমিক্যালি সিমিলার স্পেসিসটাকে। আর 6 নাম্বার হচ্ছে ক্যালকুলেশনস বেসড অন ইকুইলিব্রিয়াম রেশিও। ইকুইলিব্রিয়াম রেশিও বলতে যে yi ডিভাইডেড বাই xi, ওটাকে বোঝাচ্ছে, কে ভ্যালু। ঠিক আছে? Okay, so nature of equilibrium is static condition in which no changes occur in the macroscopic properties of a system with time. আচ্ছা, আভা জয়েন করেছে আমাদের সাথে, ওকে একটু থাকতে বলেছি। আমি যে
একটু টেকনিক্যাল সাপোর্ট হিসেবে আজকে, যদি কোনো অসুবিধা হয় এই কারণে। ওকে, থ্যাংক ইউ আহার জয়েন করার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম যে ফেজ ইকুইলিব্রিয়াম জিনিসটা আসলে কি। ইকুইলিব্রিয়াম জিনিসটা কি সেটা আমরা সবাই জানি, যে আমাদের মাইক্রো লেভেলে চেঞ্জ হয়, জিনিসপত্র সব চেঞ্জ হয় মাইক্রো লেভেলে, কিন্তু ম্যাক্রো লেভেলে আমরা সেটা দেখতে পাই না। এটাই তো ইকুইলিব্রিয়াম, তাই না? স্ট্যাটিক কন্ডিশন মনে হয়, কিন্তু আসলে ভেতরে ভেতরে সবকিছুই চলে, সব ধরনের ট্রান্সফরমেশন হয়। Microscopic level কি হয়, conditions are not static. Average rate of passage of molecules is the same in both directions. দুইটা ডিরেকশনেই আমার molecular প্যাসেজটা সেম হয়, and no net interface transfer of materials occur, এবং কোনো নেট চেঞ্জ হয় না, যার জন্য আমি স্ট্যাটিক দেখতে পাই, কিন্তু আসলে এটা ডাইনামিক একটা ফেজ। ইকুইলিব্রিয়াম জিনিসটা ডাইনামিক, কিন্তু দেখতে মনে হয় স্ট্যাটিক। আচ্ছা, an isolated system consisting of liquid and vapor phases in intimate contact eventually reaches a final state. একটা final state আসে wherein no tendency exists to change to occur within the system. মানে সিস্টেমটার ওই টেন্ডেন্সিটা থাকে না যে আমি নিজেকে আবার চেঞ্জ করি। যতক্ষণ না ইকুইলিব্রিয়ামে পৌঁছায়, ফাইনাল স্টেটে আসে, ততক্ষণ তার মধ্যে একটা ইয়া থাকে যে আচ্ছা আমাকে টেন্ডেন্সি থাকে যে আমাকে ওই স্টেটে যেতে হবে, ওইখানে গেলে আমি সব থেকে স্টেবল। যতক্ষণ না আমি ওই স্টেবল কন্ডিশনে আসছি, ততক্ষণ আমাকে চেঞ্জ করতে থাকতে হবে। সিস্টেমের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি এক্সিস্ট করে, এবং ওইটাই হচ্ছে তখন আমার ডাইনামিক ফেজ। কিন্তু আলটিমেটলি যখন ফাইনাল স্টেটে চলে আসে, তখন ওটা ইকুইলিব্রিয়ামে আছে বলে আমরা ধরে নিই। এবং যখনই একটা জিনিস ইকুইলিব্রিয়ামে থাকে, তখন আমার টেম্পারেচার, প্রেসার, কম্পোজিশন এগুলো সব ফিক্সড হয়ে যায়, তাই তো? এগুলো আমরা বুঝি। ওকে, সো মেজার অফ কম্পোজিশন, আমাদের এই ধরনের কিছু সিম্বল আসবে করতে গেলে। তার মধ্যে আমরা কি জানি, মাস ফ্র্যাকশন হচ্ছে mi/m, এটাকে আমরা এতদিন xi হিসেবে লিখে এসেছি। ফেন্ডারোসের বই যখন পড়েছি, x দিয়ে আমরা মাস ফ্র্যাকশন লিখেছি, y দিয়ে আমরা মোল ফ্র্যাকশন লিখেছি, তাই তো? কিন্তু এখানে এসে যেহেতু আমার হচ্ছে দুইটা ফেজ চলে আসছে, লিকুইড আর ভ্যাপার, সেজন্য আমি এক্সটাকে লিকুইডের মধ্যে বলি আর ওয়াইটাকে ভ্যাপারের জন্য বলি। কিন্তু কাকে বলবো, ম্যাসকে বলবো না মোলকে বলবো? অবশ্যই মোলকে বলবো, ঠিক আছে? এই জন্য আমরা এক্স বলতে আসলে মোল ফ্র্যাকশনকে বুঝি, কিন্তু সেটা লিকুইডের, আর ওয়াই যখন আসবে সেটা ভ্যাপারের মোল ফ্র্যাকশন। আর মোলার কনসেন্ট্রেশন বলে একটা জিনিস আছে সিআই, এটা হচ্ছে xi/v, ঠিক আছে? তোমার মোল ফ্র্যাকশন অফ আ পার্টিকুলার কেমিক্যাল স্পেসিস ইন এ মিক্সচার অর সলিউশন টু দা মোলার ভলিউম, এটার রেশিওটা হচ্ছে আমাদের মোলার কনসেন্ট্রেশন। তো এই কয়টা আচ্ছা, সিআই কি আমরা এর আগে দেখেছি? আছো কেউ? জি ম্যাম, দেখা হয়েছে। সিআইটা আমরা এর আগে দেখেছি, মানে এর আগে পড়েছি? জি সিআই কি ম্যাম। এর আগে পড়েছি? ওকে, আচ্ছা একটু দাঁড়াও, চেক করে আসি, নোটিফিকেশন এসেছে। আচ্ছা, তো গেল আমার ইয়াগুলি, কি কি সিম্বল আছে সেগুলি। ফেজ রুল, তো আগে বলছিলাম যে ফেজ রুল আর ডিউএমস রুল, দুইটা রুল আছে, ওটা আমরা দেখবো। ফেজ রুলের অ্যাপ্লিকেশন কোথায় হয়? অ্যাপ্লিকেশনটা হয় আসলে যেখানে দুইটা ফেজ থাকে, যেমন লিকুইড আর ভ্যাপার যদি থাকে, যেমন ডিস্টিলেশন, অ্যাবসর্পশন, তারপরে এক্সট্রাকশন, এগুলিতে হচ্ছে আমার ফেজ রুলটা তখন অ্যাপ্লাই করতে হয়। Both the extent of change and the rate of transfer depend on the departure of the system from equilibrium. কতটুকু চেঞ্জ হবে বা কোন রেটে আমার ম্যাসটা ট্রান্সফার হবে, এটা ইকুইলিব্রিয়াম থেকে আমি কত দূরে আছি। হ্যাঁ, ডিপারচার ফ্রম ইকুইলিব্রিয়াম, এটার উপর ডিপেন্ড করে যে আমার রেট অফ ট্রান্সফার কত হবে। এটা আমরা বুঝি যে ইকুইলিব্রিয়াম থেকে যত দূরে থাকে তত দ্রুত হচ্ছে ট্রান্সফার হয়, আর যত ইকুইলিব্রিয়ামের কাছে চলে আসে তখন ওই রেটটা আস্তে আস্তে কমতে থাকে, ড্রাইভিং ফোর্সটা তখন কম থাকে।
ওকে, আর কোয়ান্টিটেটিভ ট্রিটমেন্টের জন্য ইকুইলিব্রিয়াম, টেম্পারেচার, প্রেসার, কম্পোজিশন এগুলা জানতে হয়। এই জন্যই আমরা এত ধরনের রুলস শিখি, এত ধরনের লস আমাদের লাগে, যাতে আমরা মডেল জেনারেট করে এই জিনিসগুলাকে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপরে গেল এটা গেল। এবার ফেজ রুল ভার্সেস ডিউএমস থিওরেম, এই দুইটা হচ্ছে একটা আরেকটার সঙ্গে সম্পৃক্ত। ফেজ রুলটা আগে বলি। ফেজ রুলটা হচ্ছে যে তোমার নাম্বার অফ ভেরিয়েবলস যেটা ইন্ডিপেন্ডেন্টলি ফিক্স করতে পারি কোনো একটা সিস্টেমের জন্য ইকুইলিব্রিয়ামে থাকা অবস্থায়, সেটাই হচ্ছে আমার কি ডিগ্রিজ অফ ফ্রিডম, তাই না? f ইকুয়ালস টু 2 মাইনাস পাই প্লাস n, এটা আমরা জানি, কিন্তু সেটা কিভাবে আসলো এটা একটু আমরা দেখবো। So the number of variables যেটা characterize করবে intensive state of the system। তো ফেজ রুলটা আসলে intensive state নিয়ে আলোচনা করে। তোমরা কি জানো intensive state কাকে বলে? আছো কেউ? হ্যালো, জানি না ম্যাম। আর আমি শুনতে পাচ্ছি না কেন কাউকে? ও, ইন্টেন্সিভ স্টেট তোমরা এখনো জানো না? যেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে না সিস্টেমে, সেটাকে ইন্টেন্সিভ প্রপার্টি বলে। রাইট, যেটা হচ্ছে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে না সেটাকে ইন্টেন্সিভ স্টেট বলে বা ইন্টেন্সিভ প্রপার্টি বলে। আচ্ছা, আর এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলে তাহলে? যেটা সিস্টেমের কোয়ান্টিটির কি? উপর ডিপেন্ড করে। এক্সাম্পল দিতে পারবা? এক্সাম্পল আছে? ম্যাস হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি আর ডেনসিটি হচ্ছে ইন্টেন্সিভ প্রপার্টি। আচ্ছা ঠিক আছে, যাক, তাও কিছু হলেও ইয়া আছে তোমাদের। ওকে, সো দেখতে পাচ্ছ স্লাইড। আচ্ছা, তাহলে আমার ওই যে ফেজ রুল যেটা, ওটা হচ্ছে ইন্টেন্সিভ স্টেট অফ দ্য সিস্টেম নিয়ে কাজ করে। ওকে, আর দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস কানেক্টিং দ্য ভেরিয়েবল, ইকুয়েশনকে বাদ দিলে আমি হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম পাই। The intensive state of a PVT system containing n chemical species, আর যদি 5 phases থাকে ইকুইলিব্রিয়ামে, এটাকে ক্যারেক্টারাইজ করা যাবে ইন্টেন্সিভ ভেরিয়েবল দ্বারা, টেম্পারেচার, প্রেসার আর n-1 মোল ফ্র্যাকশন অফ ইচ ফেজ। প্রত্যেকটা ফেজের জন্য n-1 মোল ফ্র্যাকশন। কেন? এটা তো বুঝছো না যে মোল ফ্র্যাকশন যদি আমি ধরো 10টা স্পেসিস আছে, 9টা স্পেসিসের জন্য যদি ডিফাইন করে দিতে পারি, তাহলে 10th স্পেসিসের জন্য আমার মোল ফ্র্যাকশনটা 1 মাইনাস বাকিগুলা করলেই হয়ে যায়। এই জন্য এখানে n-1 আসে। ওকে, সো n-1 ইনটু পাই, বিকজ ইচ ফেজের জন্য আমি এই কটা করে মোল ফ্র্যাকশন পাই, তাহলে পাই সংখ্যক ফেজের জন্য আমি টোটাল এতগুলি পাবো। ওকে, আর এটা হচ্ছে আমার ইকুয়েশন। ইকুয়েশন কি করে আসছে দেখো, these are the phase rule variables and their number is 2 plus n-1 into pi। এই যে এটা হচ্ছে আমার নাম্বার অফ ভেরিয়েবল, এখান থেকে আমি এটাকে বাদ দিয়েছি। ওকে, the masses of the phases are not phase rule variables। দেখো, phase rule variable একটা, আর ডিউএমস রুলে গিয়ে বা ডিউএমস থিওরিতে গিয়ে এটা আবার একটু চেঞ্জ হবে। কোনো ইনফ্লুয়েন্স অন দ্য ইন্টেন্সিভ স্টেট অফ দ্য সিস্টেমের উপর নেই, ম্যাসের কোনো ইনফ্লুয়েন্স নেই, কারণ আমি ইন্টেন্সিভ স্টেট নিয়ে কাজ করছি। আচ্ছা, তো ফেজ রুলে আরেকটা যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো? as will become clear later in this chapter, চ্যাপ্টারটা পড়তে পড়তে হয়তো বুঝতে পারবা যে ইন্ডিপেন্ডেন্ট ফেজ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যখন আমরা লিখবো, এটা ইন্টেন্সিভ ভ্যারিয়েবলকে প্রত্যেকটা স্পেসিসের সঙ্গে ইচ পেয়ার অফ ফেজ প্রেজেন্ট আছে এভাবে লেখা যায়। ইচ পেয়ার অফ ফেজ বলে আমি এখানে পাই-1 লিখেছি। ঠিক আছে, পেয়ার যখন হবে আমার একটা ফেজ বাদ পড়ে যাবে পেয়ার করলে। সো এইখানে ইকুয়েশনটা এই জন্য এভাবে আসে। তুমি যদি ইকুয়েশনটা করো, সলভ করলে তুমি সেই এই ইকুয়েশনটাই পাবা। এভাবে করে আমাদের ফেজ রুলটা আসে। যদি মনে না থাকে তাহলে এখন আবার এটা রিভিশন হয়ে গেল আমাদের। ওকে, ফেজ রুলটা খুব সহজ, এটা শেষ। এখন আসো ডিউএমস রুল। আমরা ফেজ রুলে কি দেখেছি? ফেজ রুলে আমাদের শুধু ইন্টেন্সিভ প্রপার্টি ছিল, তাই তো? আর ডিউএমস রুলে হচ্ছে আমাদের এক্সটেন্সিভ প্রপার্টি আসবে।
ডিএম হচ্ছে একজন ফ্রেঞ্চ ফিজিসিস্ট ছিলেন, তিনি থার্মোডাইনামিক্স নিয়ে কাজ করতেন এবং এই রুলটা হচ্ছে ওনার দেওয়া, এই থিওরেমটা উনি দিয়েছেন। তো উনি কি বলেছেন, ফর এনি ক্লোজ সিস্টেম ফর্মড ইনিশিয়ালি ফ্রম গিভেন ম্যাসেস অফ প্রেসক্রাইবড কেমিক্যাল স্পেসিস, আমি জানি কি কি কেমিক্যাল স্পেসিস আছে এবং তাদের ম্যাস কত। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আমার কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, শুনতে পেয়েছো? জি ম্যাডাম। আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো, ওকে। তো গিভেন ম্যাসেস অফ প্রেসক্রাইবড কেমিক্যাল স্পেসিস এর জন্য ইকুইলিব্রিয়াম স্টেটটা কমপ্লিটলি ডিটারমাইন্ড যখন এনি টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস আর ফিক্সড। উনি আবার এফ এর নাম্বারটা বলে দিয়েছে, ঠিক আছে? আমাদের যেমন একটু আগে কি ছিল, ফেজ রুলে এতগুলা জিনিস ছিল, আর ওনার ভাষ্যমতে আমার দুইটা হইলেই একটা ইকুইলিব্রিয়ামে থাকা একটা স্টেটকে আমরা ডিফাইন করতে পারবো যখন আমার ম্যাথটা জানি এবং কি কি কেমিক্যাল স্পেসিস আছে ওটা জানি। কি বোঝাচ্ছে? টু দিয়ে বোঝাচ্ছে যে যদি ধরো এফ এর ভ্যালুটা 1 হয় ফেজ রুলে, at least one of the two variables must be extensive because this one is an intensive property, intensive variable, ঠিক আছে? ফেজ রুলে আমি ইন্টেন্সিভ ভেরিয়েবল নিয়ে কাজ করেছি। তো ফেজ রুল অনুযায়ী আমাকে যদি ডিগ্রিজ অফ ফ্রিডম 1 বলে, সেক্ষেত্রে ইউএম সাহেব বলছেন যে বাকি যে আরেকটা থাকবে ওনার এই 2 এর মধ্যে, সেটা হবে এক্সটেন্সিভ প্রপার্টি। তখন আমার হাতে দুইটা আছে, এই দুইটাই তখন এক্সটেন্সিভ প্রপার্টি হবে, ঠিক আছে? ওনার ভাষ্যমতে এটা হচ্ছে, সো এফ হবে আমার 2। এটাই হলো ডিউএমস এর রুল। এটা কেন হয় বা কিভাবে হয় সেটা একটু দেখি। উপরে আমি ফেজ রুল লিখেছি, দেখো ফেজ রুলে এই জিনিসটার জায়গায় এই জিনিসটা এসছে, দেখতে পাচ্ছ তো না তোমরা? হ্যালো, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, তাহলে এখানে দেখো পার্থক্যটা কি? পার্থক্য একটা পাই, মানে একটা ফেজের নাম্বার। আমার যদি টু ফেজ সিস্টেম হয়, সেক্ষেত্রে আমার ভেরিয়েবলের সঙ্গে, ফেজ রুলের ভেরিয়েবলের সঙ্গে ফেজ নাম্বারটা অ্যাড হবে। আর ইকুয়েশনের ক্ষেত্রে দেখো, ইকুয়েশনের ক্ষেত্রে কি হয়, আগে যেটা ছিল ওইটার সঙ্গে নাম্বার অফ স্পেসিস যোগ হয়, মানে কি কি টাইপের তোমার স্পেসিস আছে। আমরা নরমালি বাইনারি সিস্টেম নিয়ে কাজ করি, সো এটা 2 হওয়ার কথা n এর ভ্যালুটা, ঠিক আছে? তুমি যদি যোগ বিয়োগ করো তাহলে এটা 2 হয়। সো ডিউএমস থিওরেম হচ্ছে আনাদার রুল, এটা খুব একটা মানুষজন জানে না বিকজ সবার এটা লাগে না। অ্যাপ্লাই করে ক্লোজ সিস্টেমের জন্য, যেটা ইকুইলিব্রিয়ামে থাকবে এবং এক্সটেন্সিভ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ the intensive state of the system is fixed. এক্সটেন্সিভ ইন্টেন্সিভ দুইটা নিয়েই এখানে কাজ করা হয়। State of such a system is said to be completely determined, তার মানে তোমার আর কিছু ফিক্স করা থাকবে না, and is characterized not only by these intensive phase rule variables but also by the pi extensive variables. এই যে পাইটা আমি অ্যাড করলাম, ডিউএম সাহেব বলে গেছেন যে এটা হচ্ছে আসলে এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, ঠিক আছে? যেটাকে রিপ্রেজেন্ট করা হয় ম্যাস অথবা মোল নাম্বার দ্বারা। একটা ফেজে কত ম্যাস আছে, কত মোল নাম্বার আছে, তাহলে যতগুলো ফেজ থাকবে আমার ঠিক ততগুলাই টোটাল ম্যাস বা টোটাল মোল নাম্বার আমরা পাবো, এই জন্য পাইটাকে অ্যাড করা হয়, ঠিক আছে? আর ইকুয়েশনের জন্য কি বললো, if the system is closed and formed
হ্যালো, কি মিউট করে দিয়েছি নাকি সবাইকে? হ্যাঁ, আপনারা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মাঝখানে বোধহয় আমার কানেকশন ছিল না। এখন শুনতে পাচ্ছ তো না? ইয়েস ম্যাম। হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে আমি কোন পর্যন্ত শুনেছো তোমরা? আমি কি ডিউএমস রুলটা বলতে পেরেছিলাম? তোমরা কি স্লাইড স্ক্রিন দেখতে পাচ্ছ? স্লাইড ম্যাম, দেখতে পাচ্ছ না? না ম্যাম, আচ্ছা, স্লাইড দেখা দাঁড়াও। যাচ্ছে। ওকে, শেয়ার দিলাম। এবার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি কোন পর্যন্ত বলতে পেরেছিলাম, মানে কতটুকু শুনেছিলে তোমরা? ম্যাম, আরো পরে স্লাইড, আরো পরে? ওকে, আচ্ছা, তাহলে খুব বেশি না। ম্যাম, ওই যে আমি if কোন the system পর্যন্ত? is closed এই পর্যন্ত। If the system is closed, কোথায় যে আছে? ম্যাম, সেকেন্ড প্যারাটা। সেকেন্ড প্যারাটা এখানে? হ্যাঁ জি ম্যাম, এখান ও মানে থেকে। ফার্স্ট প্যারাটা তোমরা ইকুয়েশনটা শুনতে পেরেছিলে? আমার ফুল স্ক্রিন করা তো, কখন নেট চলে যাচ্ছে আমি বুঝতে পারছি না, ওই নোটিফিকেশনটা আমার কাছে পরে আসছে। আচ্ছা, তাহলে যদি সিস্টেমটা ক্লোজ হয়, এটা তোমরা বুঝেছো যে কতগুলি ভেরিয়েবল হবে, কিছুই না, জাস্ট পাই সংখ্যক ফেজ আমার অ্যাড হবে। যেহেতু ম্যাথটা আমার কোন ফেজে কত আছে ওটা আমি অ্যাড করব। আর যদি ক্লোজড হয় তাহলে কি হবে? ক্লোজ সিস্টেমের জন্য স্পেসিফাইড অ্যামাউন্টস অফ কেমিক্যাল স্পেসিস প্রেজেন্ট, প্রত্যেকটা স্পেসিসের জন্য আমি একটা করে ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশন লিখতে পারবো। তো আমার সো n সংখ্যক অ্যাডিশনাল ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশন আসবে। এগুলো ছিল আমার ফেজ রুলের ইকুয়েশন, আর এগুলো হবে ম্যাটেরিয়াল ব্যালেন্স ইকুয়েশন। সো দুইটা মিলায়া আমার হবে পাই n। ঠিক আছে, তো দুইটা যদি আমি অ্যাড করি তখন কি হবে দেখো, এখান থেকে আমার 2 হবে, যেটা আমার ডিগ্রিজ অফ ফ্রিডম ডিউএমস রুলের অনুযায়ী ছিল। এটুকু তো বুঝতে পেরেছি আমরা? বুঝেছি আমরা এটুকু? কারো কোনো সমস্যা আছে? হ্যালো, কারো কোনো সমস্যা নাই? আমি কি আছি, কানেক্টেড আছি? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, তাহলে ওটা আমাদের শেষ, আমাদের ফেজ রুল আর ডিউএমস রুল শেষ। আমরা এবার বিএলইটা দেখবো। আজকে এই ডায়াগ্রামটাই আমরা শিখবো আসলে আজকের ক্লাসে। ঠিক আছে, এটা একটু অন্যরকম লাগবে তোমাদের কাছে, কিন্তু জিনিসগুলো আমরা জানি, বিকজ টিএক্সওয়াই পিএক্সওয়াই ডায়াগ্রাম আমরা করেছি, কিন্তু 2D তে করেছি। এটা হচ্ছে 3D ডায়াগ্রাম। ওকে, so this কি বলছে, this figure shows schematically the PT composition surfaces which contain the equilibrium states of saturated vapor and saturated liquid for a binary system। যে বললাম বাইনারি সিস্টেম নিয়ে আসলে আমরা পড়াশোনা করি। তো ওখানে আমার দুইটা স্পেসিস থাকবে সলিউশনের ভেতরে, একটা লিকুইড ফেজ থাকবে, একটা ভেপার ফেজ থাকবে, এবং তার জন্য আমরা ডায়াগ্রামটা, এই 3D ডায়াগ্রামটা এঁকেছি। ওকে, তো কম্পোজিশন সারফেস বলতে আসলে এই যে আমরা একটা ফিঙ্গার লাইক জিনিস দেখতে পাচ্ছি, ফিঙ্গারের টিপের মতো দেখতে, এইটাই হচ্ছে আমাদের টোটাল ইয়াটা, ডায়াগ্রামটার ভেতরেটা হচ্ছে আমার লিকুইড আর ভেপার দুইটা ফেজ। হ্যাঁ, এই যে ভেতরের যে পুরো ভলিউমটা, এই পুরো ভলিউমটা হচ্ছে আমার 2 ফেজের ভলিউম। আর উপরে কি হবে বলতো? উপরে প্রেসার হাই, তার মানে উপরের দিকে লিকুইড, বোঝা যাচ্ছে? এই এক্সিসে দেখো প্রেসার বসানো, এই এক্সিসটাতে আমার কম্পোজিশন বসানো, আর এই এক্সিসটাতে হচ্ছে টেম্পারেচার বসানো। তাহলে আমি যদি প্রেসার হাইতে রাখি তাহলে আমার সিস্টেমটা কিসে থাকবে, লিকুইডে না ভেপারে? লিকুইডে। এটা সবাই বুঝো? কেউ না বুঝলে এখন অ্যান্সার করো, কারণ এটা এই ডায়াগ্রামটা বুঝতে হবে। যদিও এটা আঁকতে আসবে না পরীক্ষায়, কিন্তু এটার রেসপেক্টে পরে জিনিসগুলো লাগবে। কাজেই সবাই বুঝতে পারছো যে প্রেসার বেশি থাকলে আমার লিকুইড হবে। ওকে, তার মানে এই ডায়াগ্রামের উপরে যে সারফেসটা আছে, এই উপরের সারফেসটা হচ্ছে আমার স্যাচুরেটেড লিকুইড, আর নিচের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সুপারহিটেড ভেপার, যেখানে প্রেসার কম। এই সুপারহিটেড ভেপারের পরেই যেটা এই ডায়াগ্রামের সাথে নিচের সারফেস যেটা থাকবে সেটা হবে আমার স্যাচুরেটেড ভেপার। ঠিক আছে, সেটাই এখানে বলেছে, দেখো, the under surface contains the saturated vapor states, it is the PTX1 surface, সরি Y1 সারফেস, ভেপার হলে Y হবে। তাহলে নিচের যে সারফেসটা থাকবে সেটা হবে আমার স্যাচুরেটেড ভেপার। পরের পেজে যাই।
পরের পেজে বলছে যে আপার সারফেস কন্টেইনস করছে স্যাচুরেটেড লিকুইড স্টেট, এটা হচ্ছে PTX1 সারফেস, ঠিক আছে। উপরের সারফেসটা আমার PTX1 সারফেস। These surfaces intersect along the lines UBHC1. দেখো এই যে UBHC1 এটা একটা এই জায়গাটাতে ছেদ করছে, আরেকটা হচ্ছে KAC2, তার মানে দুই পাশে দুইটা এজ। ওকে, যে ডায়াগ্রামটা পি এর একদম লাস্ট, টি এর একদম লাস্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এইটুকু জায়গার মধ্যে আমার এই ডায়াগ্রামটা সীমাবদ্ধ, ঠিক আছে। সো এটা হচ্ছে ভ্যাপর প্রেসার ভার্সেস টি কার্ভস ফর পিওর স্পেসিস 1 and 2। এই জায়গাটাতে আমি পিওর স্পেসিস 2 পাবো, কেন বলো তো? কারণ হচ্ছে যে আমার x1 এখানে 0, x1 বা y1 এখানে 0, তার মানে x2 বা y2 এখানে হচ্ছে 1। ওকে, তাহলে এই যে পয়েন্টটা, এই যে লাইনটা, এই লাইনের উপরে আমি যতগুলো কার্ভ ড্র করতে পারবো পুরাটাই হচ্ছে আমার স্পেসিস 2 এর জন্য। আর এখানে ঠিক উল্টাটা, এখানে x আর y এর ভ্যালু 1, সো এই লাইনের উপরে যতগুলো পয়েন্ট থাকবে সেগুলা হচ্ছে আমার যে PT পাবো আমি রেসপেক্টিভ, ওটা হচ্ছে পিওর স্পেসিস 1 এর জন্য। এটা কি বুঝতে পেরেছি আমরা? হ্যালো, এটা বুঝেছি? আছি, আমি কানেক্টেড আছি। ওকে, আচ্ছা, কেউ না বুঝলে সাথে সাথে আবার একটু জিজ্ঞাসা করবা আমাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যাই। বিকজ অফ দ্য কমপ্লেক্সিটি অফ দ্য ফিগার এত, দ্য ডিটেইল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য VLE আর ইউজুয়ালি ডিপিক্টেড বাই 2-dimensional গ্রাফস। এটা যদিও একটু কমপ্লেক্স দেখতে এবং এটা অবশ্যই রিয়েল লাইফে ইউজফুল না, তুমি এখান থেকে কোনো ভ্যালুই ঠিকঠাক মতন বাইর করতে পারবে না। তোমাকে 3D তে যদি আমি ডায়াগ্রাম দেই, তোমার কি করতে হবে, এক একটা সারফেস নিতে হবে। যেমন ধরো এটা একটা সারফেস, ঠিক আছে, এই সারফেসটা হচ্ছে এই সারফেসের সাথে সমান্তরাল, কিন্তু পারপেন্ডিকুলার হচ্ছে পি এর সাথে, তাই তো? পি অ্যাক্সিসের সাথে এই সারফেসটা যেমন তোমার পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে পিটা এখানে ফিক্সড। বোঝা যাচ্ছে? আমি এই সারফেসটা নিয়ে কথা বলতেছি, কে জে আই এইচ এল কে। এটাতে কি হচ্ছে দেখো, এখানে আমার পি ফিক্সড, তাহলে এই সারফেসে আমি যতগুলো ডায়াগ্রাম আঁকতে পারবো সেটা হবে আমার টিএক্স ডায়াগ্রাম, টিএক্সওয়াই ডায়াগ্রাম। এরকম প্রত্যেকটা এক্সিস এর রেসপেক্টে পারপেন্ডিকুলার সারফেস ড্র করে তারপরে আমাকে বাকি দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে। এটা খুবই ইনকনভেনিয়েন্ট। এই জন্য আমরা কি করি, রিয়েল লাইফে আমরা আসলে 2-dimensional গ্রাফগুলোকে আঁকি, কিন্তু 3-dimensional আঁকলে আমাদের এই টাইপেরই কোনো একটা গ্রাফ আসে, ফিঙ্গার টিপের মতো দেখতে। আচ্ছা, ভার্টিক্যাল প্লেন যেটা পারপেন্ডিকুলার টু দা টেম্পারেচার এক্সিস, এই যে টেম্পারেচার এক্সিস এটার সঙ্গে পারপেন্ডিকুলার হতে গেলে ধরো আমি ডি পয়েন্টে টিকে ফিক্স করলাম, তাহলে পারপেন্ডিকুলার সারফেস কোনটা হবে, ডি ই এ এল বি ডি, তাই না? এ থেকে শুরু করেছে ওরা, এই যে এ এল বি ডি ই এ, এই সারফেসটা বোঝা যাচ্ছে? ডি পয়েন্টে ডিই এর সাথে পারপেন্ডিকুলার যে সারফেসটা, এখানে আমার টেম্পারেচারটা ফিক্সড, তার মানে এই সারফেসের মধ্যে আমি যে ডায়াগ্রাম আঁকবো সেটা হবে আমার PXY ডায়াগ্রাম। তাহলে এখানে স্পেসিস, পিওর স্পেসিস 1 এর জন্য আমার পয়েন্ট হচ্ছে বি, আর পিওর স্পেসিস 2 এর জন্য আমার পয়েন্ট হচ্ছে এ। তাহলে লুপটা হবে আমার এটা হচ্ছে PXY এর লুপ। বুঝা গেছে? আমরা কি বুঝতেছি? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, তাহলে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে টেম্পারেচার যখন আমার এখানে ফিক্স, এটার সাথে পারপেন্ডিকুলার যে আমার এরিয়াটা হবে, সেই এরিয়াটাতে আমি এই লুপটা পাচ্ছি, এবং এটা হবে আমার PXY এর গ্রাফ। 2D তে আমি চিন্তা করলে তখন PXY ভ্যারিয়েবলের জন্য পাবো, যখন আমার টি ফিক্স থাকবে, এরকম প্রত্যেকটার জন্যই আমি পাবো। যেমন ধরো আরেকটা বলেছে হরাইজন্টাল প্লেন পারপেন্ডিকুলার টু পি এক্সিস, যেটা আমি একটু আগে বললাম আগের পেজে, এইটা এইচ আই জে কে এল এইচ, এইচ আই জে কে এল এইচ, এটাতে আমি এই লুপটা পাবো, কে এবং এইচ এর মধ্যে এই লুপটা পাবো। তাহলে এখানে কি আমার পিটা ফিক্সড, তাই না? পিটা যদি ফিক্সড হয় তাহলে এই ডায়াগ্রামটা হবে আমার TXY ডায়াগ্রাম।
তো এরকম ভাবে আমরা প্রত্যেক জায়গায় লিখতে পারি, আবার পিটি ডায়াগ্রামও লিখতে পারি। থার্ড প্লেনটা হচ্ছে যদি আমি কম্পোজিশন ফিক্স করে দিই, যেমন ধরো এই যে কিউ পয়েন্টে আমার কম্পোজিশনটা ফিক্সড আছে, তাহলে আমি কোনটা পাবো? এম এন কিউ আর এস এল এম, এই লুপটা পাবো। ওকে, তাহলে আমার ভেতরের লুপ কোনটা হবে? এইটা, এইটা। এই সারফেসে আমার টু ফেজ ডায়াগ্রামের মধ্যে এই যে এম এল এস তারপর ডট লাইন এন, এই লুপটা আসে যখন আমার কম্পোজিশন ফিক্স থাকে। একটা ফিক্স কম্পোজিশনের জন্য আমি এইটা পাই। এখানে দেখো দুই রকমের লাইন আছে, একটা হচ্ছে তোমার সলিড লাইন আর একটা হচ্ছে ড্যাশ লাইন। প্রত্যেকটা লুপেই তাই, দেখেছো? একটা সলিড লাইন একটা ড্যাশ লাইন। তো সলিড লাইনটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইডের লাইন, ওকে, আর ড্যাশ লাইনটা হচ্ছে স্যাচুরেটেড ভেপারের লাইন। ঠিক আছে, যেমন ধরো এই লুপের কথা যদি চিন্তা করি, এই উপরের দিকে প্রেসারটা হাই, তাহলে এই উপরের সারফেসে হচ্ছে আমার কি স্যাচুরেটেড লিকুইড ছিল। এই ডায়াগ্রামের উপরের সারফেসটা হচ্ছে স্যাচুরেটেড লিকুইড, তাহলে এইটা হবে আমার স্যাচুরেটেড লিকুইডের লাইন বা বাবল পয়েন্ট লাইন। লিকুইড থেকে আমরা যখন ভেপারে যাই তখন বাবল ফর্ম করার মাধ্যমে যাই, তাই তো? আবার যখন ভেপার থেকে লিকুইডে আসি তখন ডিউ ফর্ম করার মাধ্যমে আমরা লিকুইডে আসি। তাহলে স্যাচুরেটেড লিকুইড যেখানে থাকবে সেটা হচ্ছে আমার বাবল পয়েন্ট লাইন, আর স্যাচুরেটেড ভেপার যেখানে থাকবে সেটা হচ্ছে আমার ডিউ পয়েন্ট লাইন। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট পেজে যাই। এই স্পেসে দেখো the states of pairs of phases coexisting at equilibrium define বিভিন্ন ধরনের সারফেস ও ডিফাইন করে। সাবকুল লিকুইড কোন দিকে হবে? উপরের দিকে হবে, যেটা আমি বলেছি। এটা লাই করে অ্যাবাভ দ্য আপার সারফেস। এটা উপরে যে সারফেসটা থাকবে এই সারফেসের উপরে আমার প্রেসারটা বেশি, সাবকুল লিকুইড থাকবে। আর যে নিচে যে সারফেসটা, এই সারফেসের নিচে এখানে আমার স্যাচুরেটেড ভেপার থাকবে। আর ইউ বি এইচ C1, ঠিক আছে? এই যে পিওর স্পেসিস 1 এর জন্য যে লাইন আর পিওর স্পেসিস 2 এর জন্য যে লাইন, এরা হচ্ছে পিওর স্পেসিসের জন্য প্রেসার আর টেম্পারেচার এই কার্ভটাকে দেখাচ্ছে। যেহেতু আমার এক্সটা ফিক্সড, এক্ষেত্রে আমি কিন্তু লুপ পাচ্ছি না। ঠিক আছে, লুপ পাচ্ছি না কারণ এখানে আমার আরেকটা কম্পোজিশন নেই, যখন আরেকটা স্পেসিস নেই। যখনই আমার দুইটা স্পেসিস থাকবে তখনই আমি এরকম লুপ পাবো। ঠিক আছে, কিন্তু পিওর স্পেসিসের জন্য আমরা লুপ পাই না, কারণ সে একটা ফিক্সড টেম্পারেচার প্রেসারেই হচ্ছে জাস্ট এনথালপি চেঞ্জের মাধ্যমে ইয়া করে, গ্যাস থেকে লিকুইড থেকে ভেপার হয় বা ভেপার থেকে লিকুইড হয়। কিন্তু যখন আমার মিক্সচার থাকে, সলিউশন থাকে, তখন আমি একটা রেঞ্জ পাই। ওকে, C1 C2 দুইটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট পয়েন্ট। এরা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট ফর পিওর স্পেসিস 1 এবং পিওর স্পেসিস 2। ঠিক আছে, এর বিয়ন্ডে হচ্ছে তোমার কন্ডিশন গুলি নরমালের মতো হয় না, যেমন প্রেসার টেম্পারেচার চাইলেই চেঞ্জ করে আমরা তখন স্টেট চেঞ্জ করতে পারি না, যেটা ক্রিটিক্যাল স্টেটের যেটা ইয়া আর কি কন্ডিশন। আচ্ছা, রিডাকশন অফ প্রেসার ফ্রম এফ, আরেকটা ছোট এক্সাম্পল দিয়েছে যে আমার যদি এফ কোনো একটা পয়েন্টে আমার সিস্টেমটা থাকে, তাহলে আমি প্রেসার রিডিউস করছি, রিডিউস করতে করতে আমি এখানে আসবো যখন এল পয়েন্টে, তখন সে কি হবে? তখন সে স্যাচুরেটেড লিকুইড হবে। আবার ফার্দার যদি আমি এটাকে রিডিউস করি, এখানে গেলে সে স্যাচুরেটেড ভেপার হবে। তারপরে এই পয়েন্টে গেলে সে কি হবে? সুপারহিটেড ভেপার হবে। ঠিক আছে, এভাবে করে প্রত্যেকটা জায়গায় আমরা এটাকে চেঞ্জটা দেখতে পারি। তাহলে আমরা 2D তে যখন যাব তখন আসলে PXY ডায়াগ্রাম পাবো, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কনস্ট্যান্ট প্রেসারে TXY পাবো, আর যদি কম্পোজিশন কনস্ট্যান্ট থাকে PD ডায়াগ্রাম পাবো। এগুলো আমরা জানি। ওকে, তাহলে এটা দেখি, এই লুপটা হচ্ছে আমার PXY এবং TXY। এটার সাথে যদি কম্পেয়ার করো, দেখো আস্তে 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 যখন উপরের দিকে যাচ্ছে তখন এই পয়েন্ট দুইটার বিয়ন্ডে, C1 C2 এর বিয়ন্ডে এই লুপগুলো ছোট হয়ে আসছে না? আছো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে এই লুপগুলো ছোট হয়ে যাচ্ছে। তখন কিন্তু আর এই যে এই অ্যাক্সিসে আমার কাট করছে না, কারণ ও হচ্ছে ক্রিটিক্যাল স্টেটে চলে গেছে। ঠিক আছে, আলটিমেটলি কি হবে? একটা পয়েন্টে গিয়ে সে মিলিত হবে, যেটা হবে আমার এই সিস্টেমের জন্য টু ফেজের জন্য ক্রিটিক্যাল স্টেট। ঠিক আছে, টেম্পারেচারের জন্য সেম, যখন সে উপরের দিকে যাবে তখন আস্তে আস্তে লুপের এরিয়াটা ছোট হতে থাকবে। আচ্ছা, ওটা গেল পিটি, আর এটা হচ্ছে সরি ওরগুলো গেল PXY TXY, এটা হচ্ছে পিটি।
এই লুপগুলা কোথা থেকে আসছে দেখো, এই যে লাস্টে যে লুপটা আমরা পড়লাম না ছোট্ট, দেখতে পাচ্ছ তো না, এই ছোট্ট লুপটা, এইটা জি ম্যাম। হচ্ছে এইগুলা। এখানে আমরা একটা কম্পোজিশনের জন্য দেখেছিলাম, এখানে কিউ কম্পোজিশনটা ফিক্স ছিল। আমি যদি আরো আগাই এরকম আস্তে আস্তে এই বরাবর, তাহলে আমার এরকম অনেকগুলি আমি লুপ পাবো, ঠিক আছে। এই লুপগুলা আলটিমেটলি কি হয়, কোন পর্যন্ত যায়, এই যে আমার একটা লোকাস ছিল, ক্রিটিক্যাল পয়েন্টের লোকাস, এই লোকাস টাচ করে আসে, এটা C1, এটা C2, আর মাঝখানের গুলা হচ্ছে বিভিন্ন কম্পোজিশনের সলিউশনের জন্য, ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা গেল, এটা আমরা বুঝলাম এই লুপটা কিভাবে হয়। এটা লাস্ট ফিগার, এটার এই ফিগারটা একটু বুঝতে হবে। দেখো এটা হচ্ছে আমার যে কোনো একটা লুপের একদম মাথা, ঠিক আছে। তো এটা যদি লুপ হয়, পিটি ডায়াগ্রাম নিয়ে কথা হচ্ছে, ভেতরে তোমার লিকুইড আর ভেপার আছে, আর উপরে কি থাকবে, উপরে থাকবে আমার সাবকুল লিকুইড এবং নিচে থাকবে হচ্ছে সুপারহিটেড ভেপার। এটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইন, যেটা ডট লাইন হিসেবে দেখেছি, ড্যাশ লাইন হিসেবে দেখেছি আমরা এর আগে, আর এটা হচ্ছে সলিড লাইন বা স্যাচুরেটেড লিকুইডের লাইন, বাবল পয়েন্ট কার্ভ যেটা। আর এটা হচ্ছে সেই আমার 3D ডায়াগ্রামের উপরে যে লোকাসটা ছিল সেটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা এমপি আছে আর একটা এমটি আছে, এগুলো কিছুই না, এমপি আর এমটি হচ্ছে এই লুপের জন্য ম্যাক্সিমাম প্রেসার এবং ম্যাক্সিমাম টেম্পারেচারের দুইটা পয়েন্ট, ঠিক আছে। এখন তুমি যদি এই ক্রিটিক্যাল লোকাস যেখানে এ হচ্ছে টাচ করেছে সেটা যদি চিন্তা করো, তাহলে সেটা হচ্ছে এখানে সি পয়েন্ট হিসাবে দেখিয়েছে, ক্রিটিক্যাল একটা পয়েন্ট সি হিসাবে দেখিয়েছে, ঠিক আছে। এমপি এমটি বললাম। ইন্টেরিয়র ড্যাশ লাইন কতগুলি আছে দেখো, 0.1 0.2, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার ওই কত পার্সেন্ট লিকুইড আছে, ঠিক আছে। এদিকে ধরো স্যাচুরেটেড ভেপার, তার মানে এদিকে লিকুইডের পরিমাণ কম থাকবে, আস্তে আস্তে লিকুইডের পরিমাণ বাড়বে, বেড়ে এখানে 100% হবে, তাই না। এটা তো আমরা বুঝি, না বোঝার মতো কেউ থাকলে কথা বইলো, হ্যাঁ। তো এখানে ধরো 0.1 মানে 10% লিকুইড আছে এই টু ফেজ রিজিয়নে, এখানে 20% আছে, এভাবে করে সে বাড়বে, ওকে। আচ্ছা, এখানে কি বলছে, টু দ্য লেফট অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট সি। হ্যাঁ বলো ম্যাম, ওই যে এমপি আর এমটি এর যেটা ম্যাক্সিমাম প্রেসার টেম্পারেচার, ওই পয়েন্ট গুলো কি র্যান্ডম, মানে ওই জায়গাতে কেন হলো? না না, র্যান্ডম না, এই লুপের জন্য হচ্ছে এটা ফিক্সড, এটা একটা নির্দিষ্ট কম্পোজিশনের জন্য, তাই না। আচ্ছা, এখান থেকে দেখাই, এটা একটা নির্দিষ্ট কম্পোজিশনের জন্য, তাই তো, এক্স আর ওয়াই এখানে ডিফাইন্ড এই লুপের জন্য, ঠিক আছে। এক্স ওয়াই আমরা কিভাবে বের করি, টাই লাইন দিয়ে বের করি না, ওটা আমি দেখাই নাই একটু আগে। দেখো এখানে যেটা আছে, এই যে এল এবং ভি, এই এল ভি যে লাইনটা, এটা হচ্ছে টাই লাইন, তুমি এই করসপন্ডিং এক্স এর জন্য করসপন্ডিং ওয়াই পাবা, এটা হচ্ছে আমার বাবল পয়েন্ট লাইন, তো এখানে আমি এক্স পাবো। আর এই যে ড্যাশ লাইন, এই কার্ভের কথা বলছি, ড্যাশ লাইনে যেটা ভি আছে এটা হচ্ছে ওর করসপন্ডিং ওয়াই ভ্যালু, ঠিক আছে। তো তোমার জি ম্যাম। এখানে তুমি এমপি আর এমটি কোনো একটা কম্পোজিশনের জন্য ফিক্সড, এখানে অনেকগুলা লুপ ছিল, এরকম লুপ অনেকগুলো ছিল না, এই দেখো এটা একটা লুপ, এটা একটা লুপ, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা লুপের মধ্যে দেখো এ আর বি দুইটা পয়েন্ট আছে, এটা ব্যাখ্যা করতে ভুলে গেছি। এই লুপটা একটা নির্দিষ্ট কম্পোজিশনের, আবার এই যে সেকেন্ড লুপটা এটা আরেকটা কম্পোজিশনের, কিন্তু এই দুইটা কম্পোজিশনের একটার ভেপার আর আরেকটা লিকুইড একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করেছে, তাই না, বোঝা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম। তাহলে এই পয়েন্টটা হচ্ছে তোমার এখানে পি আর টি ফিক্সড, কিন্তু কম্পোজিশন আলাদা, বোঝা যাচ্ছে। পি আর টি আমার ফিক্স, দুইটা লুপের জন্য আমি একটা পি পাচ্ছি, আবার দুইটা লুপের জন্য আমি একটা টি পাচ্ছি, কিন্তু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে কম্পোজিশনে, এই পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। কম্পোজিশন দেখো একটা ভেপারের জন্য আর একটা লিকুইড লুপের জন্য, ওকে। তাহলে আমার এই যে লিকুইডটা আর এই যে ভেপারটা, এই দুইটা ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু তাদের কম্পোজিশন কিন্তু আলাদা, এভাবে করে ইকুইলিব্রিয়াম আসে। আর আমরা যে সি পয়েন্ট গুলা দেখতেছি, সেই সি পয়েন্ট গুলা হচ্ছে এইটা, যেটা লোকাসের মধ্যে আছে, লোকাসের সাথে মিশে আছে। আর এমপি আর এমটি, যেটা এমপি হচ্ছে এটা একটু উপরে যায়, আসলে প্রেসারটা উঠে তোমার, এটার কথা যদি চিন্তা করি, দেখো এখানে একটু প্রেসার হাই, আবার সি পয়েন্টের প্রেসার একটু লো, বুঝছো। এটা এত ছোট জিনিস যে এটাকে বোঝাটা একটু ডিফিকাল্ট, এইটুকু জায়গা আমরা যে এখানে বড় করে দেখিয়েছি। এই লুপটা আসলে এরকম করে উঠে আবার এরকম করে নেমে আসে, সেই নেমে আসার সময় সে এই ক্রিটিক্যাল লোকাসকে
টাচ করে, যখন উপরে ওঠে একদম ম্যাক্সিমাম পয়েন্টটা হচ্ছে তোমার এমপি, প্রেসারটা হাই। খুবই স্লাইট পার্থক্য, কিন্তু আছে, পার্থক্যটা আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমার ওই ভিএলইর একটা বৈশিষ্ট্য যে ওটার এমপিটা সি এর থেকে বেশি হয়। টু ফেজের যে লুপটা পাওয়া যায় তার ক্রিটিক্যাল পয়েন্টের থেকে এমপি এবং এমটি দুটাই বেশি হবে। এই ক্রিটিক্যাল পয়েন্টের যে প্রেসার, ঠিক আছে, এই ক্রিটিক্যাল পয়েন্টের যে প্রেসার সেটা থেকে এমপি এর প্রেসারটা একটু হলেও হাই। ওকে, এবার বোঝা গেছে? জি ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ। এটাই লাস্ট, আমার ক্লাসও প্রায় শেষ। এরপর তোমাদের ক্লাস আছে? ক্লাস আছে এরপরে? হ্যাঁ, এটার পরে ক্লাস আছে। হ্যালো, শুনতে পাচ্ছো? আচ্ছা, তাহলে তোমাদের টাইম হয়ে গেছে না? জি ম্যাম, টাইম হয়ে গেছে। আচ্ছা, তাহলে লিভ করতে পারো। এটা এই ডায়াগ্রামটা আমি তাহলে পরের দিন বুঝাই দিব, অসুবিধা নাই। ভাবছিলাম এটা শেষ করতে পারবো, কিন্তু ধরো ফিজিক্যালি ক্লাস নিলে একরকম করা যায়, আর এখানে নেটের প্রবলেম থাকলে তখন আবার অসুবিধা হয়। তো তোমাদের রোল কলটা আমি করে ফেলি তাহলে। একটু তোমাদের মাইক্রোফোন গুলো অন রাখো। আমি আজকের ভিডিওটা নিলাম না, ওটা নেক্সট ক্লাসে নিব। আজকে শুধু আমি রোল কল করছি, আমাকে রোল কলটা দিয়েই তোমরা বের হয়ে যাও, ঠিক আছে? রোল 1 আছো? Yes, ma'am. 2, ইয়েস ম্যাম। 3, Ma'am. 4, Yes, madam. 5, Yes, ma'am. 6,